পথ যাদের চিরকাল টানে, কার্তিকের এমন নরম কুয়াশা মাখা ভোরে তাদের মন ছুটে পালায়। কোথায় যাব সেটা বড় কথা নয়, তবে ঘরে থাকবো না। এই ভেবে ভোরের কাটোয়া লোকালে উঠে স্থির করলাম আজ যাব গুপ্তিপাড়া। দিন কয়েক আগে এমনই এক ভোরে যখন নবদ্বীপ যাচ্ছিলাম, ঘন কুয়াশায় ঢাকা ছিল চারিদিক। তবে আজ সূর্যি মামার মন ভালো। চলে এসেছি আজকের গন্তব্য গুপ্তিপাড়ায়। গুপ্তিপাড়া হলো হুগলি জেলার উত্তর পূর্ব প্রান্তে। হাওড়া কাটোয়া লোকালে হুগলি জেলার শেষ স্টেশন এটি। কলকাতা থেকে দূরত্ব মোটামুটি 85 কিলোমিটার। পরের স্টেশন অম্বিকা কালনা পড়ে যাচ্ছে পূর্ব বর্ধমানে। সকাল সকাল স্টেশন চত্বরের এই অতি পুরনো দোকানটায় গরম গরম পরোটা ভাজা দেখে মনটা খাই খাই করে উঠল। তারপরে তো এখানে আবার পাওয়া যায় গুপো সন্দেশ। তবে গুপ্তিপাড়ার গুপো সন্দেশের সঠিক ঠিকানা আমরা এই ভিডিও শেষের দিকে দেব। তবে এখানেও খেয়েছিলাম গুপো সন্দেশ, খারাপ নয়, ভালোই। তবে সবচেয়ে ভালো যেখানটিতে পাওয়া যায় সেটি দেখতে হলে থাকবেন ভিডিও শেষ পর্যন্ত। হুগলি নদীর পাড়ে গড়ে ওঠা এই গুপ্তিপাড়া কিন্তু ইতিহাসের আকর। সুপ্রাচীন কাল থেকেই এই স্থানটি শিক্ষা সংস্কৃতির অন্যতম পীঠস্থান হিসেবে খ্যাতি লাভ করেছে। গুপ্তিপাড়া কেন প্রসিদ্ধ, কি কি দর্শনীয় স্থান আছে এখানে, গুপ্তিপাড়ার ইতিহাস সমস্ত কিছুই জানাবো। তবে তার আগে যাব এই গুপ্তিপাড়ার সর্বাধিক প্রসিদ্ধ যে স্থান, সেই গুপ্তিপাড়া মঠে। সেখানে গিয়ে বাকি কথা হবে। চলে এলাম গুপ্তিপাড়া মঠে। এখানে শান্ত স্নিগ্ধ নিরিবিলি পরিবেশ আপনার মনকে পথ ভুলিয়ে নিয়ে যেতে পারে বৃন্দাবনের বনে, যেখানে বাতাসে ভেসে বেড়ায় শ্যামকিশোরীর মধুর বাঁশির সুর। নমস্কার, আমি দেবশ্রী, ফিরে এলাম নতুন একটি ভিডিও দিয়ে। আজ চলে এসেছি হুগলি জেলার গুপ্তিপাড়ায়। এই গুপ্তিপাড়া অঞ্চলটি বহু কিছুর জন্যই প্রসিদ্ধ। কোনটা আগে বলবো? আমাদের রাজ্যের প্রথম বারোয়ারি পুজো হয় এই গুপ্তিপাড়ায়। এছাড়াও গুপ্তিপাড়ার গুপো সন্দেশের কথা তো আমরা সকলেই জানি। এছাড়া এই সন্দেশ বলতে, মানে এই মিষ্টান্ন বলতে আরেকজনের নাম খুব করে মনে পড়ে, যার জন্ম এই গুপ্তিপাড়ায়। তিনি হচ্ছেন ভোলা ময়রা। হ্যাঁ, সেই ভোলা ময়রা যার সঙ্গে কবিয়াল অ্যান্টনি ফিরিঙ্গির একেবারে কবিগানের লড়াই জমে উঠত। তবে সব কিছুর ঊর্ধ্বে গুপ্তিপাড়া যে কারণে প্রসিদ্ধ, সেটি হচ্ছে গুপ্তিপাড়া মঠ। এই গুপ্তিপাড়া মঠে রয়েছে অপূর্ব 4টি মন্দির: বৃন্দাবন চন্দ্রের মন্দির, কৃষ্ণচন্দ্রের মন্দির, শ্রীরামচন্দ্রের মন্দির এবং চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভুর একটি মন্দির। এই চৈতন্য মহাপ্রভুর মন্দিরটি এখানে সর্বাধিক প্রাচীন। তারপরে কৃষ্ণচন্দ্রের মন্দির, বৃন্দাবন চন্দ্রের মন্দির, রামচন্দ্রের মন্দির
পরপর হয়েছে বিভিন্ন রাজার রাজত্বকালে। সে বিষয়ে আমাদের মন্দিরের সেবায়িত বিস্তারিত বলেছেন, সেগুলো শোনাবো আপনাদের, এবং আমার সঙ্গে দেখে দেবেন এই অপূর্ব সুন্দর মন্দিরগুলো। সেখানে বিভিন্ন মন্দিরে বিভিন্ন রকম কারুকাজ আছে, যেমন বৃন্দাবন চন্দ্রের মন্দিরটি কিন্তু দারুণ ফ্রেস্কোর কাজ রয়েছে সেখানে। এছাড়াও রামচন্দ্রের মন্দিরটিতে রয়েছে অপূর্ব সুন্দর টেরাকোটার কাজ, আর কৃষ্ণচন্দ্রের মন্দিরটিও টেরাকোটা কাজেরই ছিল, তবে এখন অনেকটাই বিলুপ্ত। তবে আসুন চলুন আমার সঙ্গে ঘুরে দেখবেন এই গুপ্তিপাড়া মঠ। সুপ্রাচীন কাল থেকেই শিক্ষা সংস্কৃতির পীঠস্থান হিসেবে সুপ্রসিদ্ধ ছিল এই গুপ্তিপাড়া। এখানে গড়ে উঠেছিল একাধিক টোল। তবে বর্তমানে এই স্থানটিতে পর্যটকদের প্রধান আকর্ষণ এখানকার বিখ্যাত রথযাত্রা উৎসব ও এই গুপ্তিপাড়া মঠ। মঠটি আসলে দশনামী শৈব সম্প্রদায়ের মঠ। মঠ চত্বরের সবথেকে প্রাচীন মন্দির হল এই চৈতন্যদেবের মন্দির। মঠের একেবারে দক্ষিণে জোড়বাংলা রীতির এই মন্দির অবস্থিত। মন্দিরের প্রবেশপথ পূর্বমুখী। আনুমানিক 1696 থেকে 1706 খ্রিস্টাব্দের মধ্যে এই মন্দিরটি নির্মাণ করা হয়। এই কাঠগোলাপ গাছটির নরম ছায়া আর মিষ্টি সুবাসে ভরে থাকে সমগ্র মন্দির চত্বর। মন্দিরে রয়েছে অপূর্ব সুন্দর শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর কাঠের শ্রীবিগ্রহ। প্রথমে এই মন্দিরটি ছিল বৃন্দাবন চন্দ্রের মন্দির। পরবর্তীকালে বৃন্দাবন চন্দ্রের বর্তমান মন্দিরটি যখন তৈরি হয় তখন বৃন্দাবন চন্দ্রকে সেই মন্দিরে প্রতিষ্ঠা করা হয় এবং এই মন্দিরে শ্রীবিগ্রহ হিসেবে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভুর এই অপূর্ব সুন্দর বিগ্রহটি প্রতিষ্ঠিত হয়। একটা সময় এই মন্দিরটিতেও অপূর্ব সুন্দর টেরাকোটার কাজ ছিল, কিন্তু সময়ের সাথে সাথে তা হারিয়ে যায়। কাঠের এই সুন্দর সুন্দর মূর্তিগুলো রথের সময় ব্যবহার করা হয়। বাদবাকি সময় মহাপ্রভু মন্দিরের পিছনের এই দালানটিতেই রাখা থাকে এই মূর্তিগুলো। শীতের নরম রোদ গায়ে মেখে এই সবুজে ঘেরা মঠ চত্বরে একবার এলে আপনার এই স্থান ছেড়ে কোথাও যেতে মন চাইবে না। এরপর দেখে নেব গুপ্তিপাড়া মঠের প্রধান মন্দির অর্থাৎ বৃন্দাবন চন্দ্রের মন্দিরটিকে। আটচালা শৈলীর এই মন্দিরটি সম্পূর্ণ ইটের তৈরি, উঁচু ভিত্তিবিধির উপর স্থাপিত, ত্রিখিলান বিশিষ্ট, দক্ষিণমুখী, অলিন্দযুক্ত। সামনের দিকে 3টি প্রবেশদ্বার রয়েছে, পশ্চিম দিকে আরও একটি প্রবেশদ্বার আছে। গর্ভগৃহে শ্রী শ্রী বৃন্দাবন চন্দ্র, শ্রী রাধিকা, গরুড় এবং পিছনের উঁচু বেদিতে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার বিগ্রহ নিত্য পূজিত হয়। এই মন্দিরের গর্ভগৃহে দেওয়ালে অপূর্ব সুন্দর কিছু ফ্রেস্কো পেইন্টিং রয়েছে, যার বিষয়বস্তু পৌরাণিক কাহিনী, ফুল লতাপাতা, অপূর্ব নকশা ইত্যাদি। এরপরে এই গুপ্তিপাড়া মঠের
কিভাবে প্রতিষ্ঠা হলো সেই বিষয়ে আমরা জেনে নেব মন্দিরের সেবায়িত সমন্তক গাঙ্গুলির থেকে। নমস্কার, আমার নাম সমন্তক গাঙ্গুলি। আমি বৃন্দাবন চন্দ্রের একজন সেবাই। আমাদের ইনি হচ্ছেন বৃন্দাবন চন্দ্র। প্রথম থেকে বলি, এনার নামেই গুপ্তিপাড়ার নাম। প্রথমে গুপ্তিপাড়ার নাম ছিল গুপ্ত বৃন্দাবন, মানে বৃন্দাবন চন্দ্র এখানে গুপ্ত অবস্থায় ছিলেন। সেখান থেকে গুপ্ত পল্লী, তারপরে গুপ্তিপাড়া। আমাদের গুপ্তিপাড়ার যে জমিদার ধরা হয় তিনি হচ্ছেন এই বৃন্দাবন চন্দ্র শ্রীকৃষ্ণ। আমাদের মঠের প্রধান ফেস্টিভ্যাল হচ্ছে রথযাত্রা, শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। নচূড়ার রথ, 16টা চাকা থাকে এবং এখনও পর্যন্ত সবচেয়ে বড় কাঠের রথ হিসেবে ধরা হয়। এবং আমাদের রথ উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম 4টে টান হয়। রথযাত্রার পর আমাদের প্রধান যে আরেকটা ফেস্টিভ্যাল আছে সেটা হচ্ছে ভান্ডার লুণ্ঠন। উল্টো রথের আগের দিন জগন্নাথ দেব যখন আসছেন না, জগন্নাথ দেব স্নানযাত্রার দিন ঘরা ঘরা জলে স্নান করে যখন অসুস্থ হয়ে পড়লেন, মুখের স্বাদ পাল্টাতে তিনি গেলেন তার মাসির বাড়ি। সেইখানে গেলেন, লক্ষ্মীদেবী আছেন ওখানে বসে। লক্ষ্মীদেবীর মনে সন্দেহ হলো, প্রভু আসছেন না, এতদিন ধরে গেছেন মাসির বাড়ি। সেইখান থেকে শস্যে পোড়ার দিন, হোরা পঞ্চমী যেটা আমরা বলি, আগেকার দিনের গ্রাম বাংলার মানুষ টুকটাক করতো শস্যে পোড়া দিয়ে। যদি শস্যে পোড়া দিয়ে স্বামীকে আবার মঠে ফিরে আনা যায়, তখনও এলেন না। যখন দেখছেন তখন বৃন্দাবন চন্দ্রর কাছে নালিশ ঠুকলো লক্ষ্মীদেবী যে আসছেন না কেন। তখন বৃন্দাবন চন্দ্র এবং উনি হচ্ছেন কৃষ্ণচন্দ্র, দুই ভাই মিলে লেঠিল সহকারে, শোভাযাত্রা সহকারে এখান থেকে গেলেন এবং জগন্নাথ দেব তখন ভোগ লাগিয়ে শয়নে আছেন। ঘরে 550 থেকে 600 মালসা, কেজি কেজি খিচুড়ি, মালপোয়া, সন্দেশ, পরমান্ন, মিষ্টান্ন, নানান দ্রব্য দিয়ে ঘর সাজানো। সেদিন লুট হয়ে গেল প্রভুর ঘর। এটা কি ঘোষেদের বাড়িতে এখানে 4টে সম্প্রদায় আছে, ঘোষ আছে, সাধারণ মানুষ আছে, ভক্ত আছে এবং সমাজের অন্যান্য সম্প্রদায়ের মানুষ। 3টে দরজা, 3টে দরজাতে 3 সম্প্রদায়ের লোক থাকে। বিশেষ করে গোপ সম্প্রদায়, যে এখানে একটি বাড়িতে 3টে দরজা থাকে না, এইখানে না, আমাদের সেটা হচ্ছে মাসির বাড়ি, জগন্নাথ দেবের মাসির বাড়ি বাজারে যেটা আছে। যে প্রভু সেদিন খালি পেটে থাকেন, কিছু খেতে পারে না। পরের দিন খিদের টানে প্রভু মঠে চলে আসে এবং এখানে ভোগ রাগ হয়। তারপরে সারা বছর প্রভু এখানেই থাকে। আর আমাদের ফেস্টিভ্যাল হয়, দোল হয়, আর তার আগের দিন চাচর নেড়া পোড়া যেটা বলা হয়, চাচর উৎসব, সেটা হয়। এটা 17th সেঞ্চুরি, মানে সপ্তদশ কিংবা অষ্টাদশ শতকের মাঝামাঝি সময় তো এটা যখন আকবরের সময়কাল, তখন আমাদের মঠের প্রথম যে মহারাজ ছিলেন সত্যদেব সরস্বতী, মতান্তরে সত্যানন্দ সরস্বতী, তিনি বৃন্দাবন চন্দ্রকে স্থাপন করেন। বৃন্দাবন চন্দ্র হচ্ছে সন্ন্যাসীর দেবতা এখানে, তাই। আর এটা হচ্ছে 10 নামী শৈব সম্প্রদায়ের মঠ। তার নিয়ম অনুযায়ী যে শঙ্করাচার্য যে ভারতবর্ষের 4টে জায়গায় 4টে মঠ করে গেছিল, তার শৈব সম্প্রদায়ের মতাদর্শে এই মঠ চলে। এবং ইনি হচ্ছেন বৃন্দাবন চন্দ্র। শান্তিপুরের গঙ্গা দিয়ে ভেসে যাচ্ছিল, তখন এক বিধবা কন্যা তাকে তুলে আনে স্নান করতে এসে। তখন বৃন্দাবন চন্দ্র স্বপ্ন দেয়, আমি গৃহীর দেবতা নয়, আমি সন্ন্যাসীর দেবতা। তখন সত্যদেব সরস্বতী গিয়ে এই আমাদের বৃন্দাবন চন্দ্রকে নিয়ে আসে এবং গুপ্তিপাড়ায় স্থাপন করে। 4টে মন্দির দেখলাম। 4টে মন্দির। আমাদের সবচেয়ে পুরনো হচ্ছে জোর বাংলা, যেটাই মহাপ্রভু আছে। তারপরে আছে আমাদের এই কৃষ্ণচন্দ্রের মন্দির, তারপরে রামচন্দ্রের মন্দির হয়েছে, শেষে আমাদের এই বৃন্দাবন চন্দ্রের মন্দির তৈরি হয়। এক এক রাজার আমলে এক এক মন্দির তৈরি হয় এবং মহারাজদেরও সময়কালে নানান দেবতা স্থাপিত হয়। বৃন্দাবন চন্দ্র আছে, কৃষ্ণচন্দ্র আছে, আর সপরিবারে রামচন্দ্র এবং নিতাই গৌর আছে। কোন রাজার সময় কোন ঠাকুর প্রতিষ্ঠিত হয়েছিল এটা একটু বলা যাবে? আকবরের সময় আমাদের বৃন্দাবন চন্দ্র তৈরি হয়েছিল। তারপরে মুর্শিদাবাদের নবাব থাকাকালীন তখন আমাদের কৃষ্ণচন্দ্র তৈরিরও একটা গল্প আছে। আমাদের তো বৃন্দাবন চন্দ্রের প্রচুর সম্পত্তি আছে। একবার রাজস্ব কর দিতে পারেনি, যেহেতু সন্ন্যাসী মানুষ, তার টাকা পয়সাতে অত ইয়েও ছিল না এবং রাজ্য কী করে চালাতে হয় সেটাও হয়তো তিনি জানতেন না। তাই মুর্শিদাবাদের কালে তখন আমাদের কর ফাঁকি গেছিল। তখন মুর্শিদাবাদের নবাব তখন মহারাজদের পাঠিয়েছিল যে বৃন্দাবন চন্দ্রকে তার নবাবের দরবারে নিয়ে যেতে হবে। মুসলমানের জায়গায় তো হিন্দুদের দেবতা যেতে পারে না, তাই তার নকল অনুসারে কৃষ্ণচন্দ্র তৈরি হয় এবং চতুর্দোলাই করে
কৃষ্ণচন্দ্রকে মুর্শিদাবাদে নিয়ে যাওয়া হয়, কিন্তু স্বপ্নাদেশ দেয় বৃন্দাবনচন্দ্র, দেখ আমি কে, এবং নবাবও বোঝে যে এটা যেহেতু দেবত্ব সম্পত্তি, তাই তিনি কর মুকুব করেন এবং কৃষ্ণচন্দ্রকে এনে তারপর মন্দির প্রতিষ্ঠা করে ওখানে স্থাপন করা হয়। আর বাঁশবেড়িয়ার মহারাজা ছিল হরিশ্চন্দ্র সেন সম্ভবত। তিনি তার পুত্রকন্যা এবং তার বধূ মারা যাওয়ার ফলে শোকান্তরে তিনি এই রামচন্দ্র মন্দির প্রতিষ্ঠা করে দেন এবং রামচন্দ্রের বিগ্রহ, এবং শেষে আমাদের বৃন্দাবনচন্দ্রের মন্দির গুপ্তিপাড়ার লোকের ইয়েতে এবং তখনকার দিনে মহারাজের দৌলতে এই মন্দির স্থাপিত হয়। এবং এই মন্দিরেরও বয়স 250 থেকে 300 বছরের ওপর। আমাদের মঠের সবচেয়ে পুরনো মন্দির হচ্ছে জোরবাংলা মন্দির, যেখানে আগে বৃন্দাবনচন্দ্র স্থাপিত ছিল। আচ্ছা, সেখান থেকে এখানে নিয়ে আসা হয় বৃন্দাবনচন্দ্র। বাঁশবেড়িয়ার জমিদার যেহেতু এই জন্যই অনন্ত বাসুদেব, হ্যাঁ, একই সঙ্গে দুটো মন্দির এবং নকশাও বৃন্দাবনচন্দ্রের রামচন্দ্রের মন্দিরের মতো এবং বাঁশবেড়িয়ার অনন্ত বাসুদেব নাগের একই নকশাতে একই রকমভাবে মন্দির তৈরি করে। বৃন্দাবন চন্দ্রের মন্দিরের অপূর্ব কারুকার্য দেখে মুগ্ধ হতে হয়। এইগুলো মন্দিরের গর্ভগৃহের বাইরের দিকে ফ্রেস্কোর কাজ। এখানে পৌরাণিক বিভিন্ন কাহিনীর সাথে সাথে ফুল, লতাপাতা ইত্যাদির কারুকাজ রয়েছে। কিছু নকশা ইতিমধ্যেই অনেকটা নষ্ট হয়ে গিয়েছে। আমরা যদি একটু এই বিষয়টা খেয়াল রাখি, কারণ এই ধরনের অপূর্ব সব কারুকার্য নষ্ট হয়ে গেলে সেটাকে আবার ফিরিয়ে আনা খুবই কষ্টসাধ্য। সেই কারণে যারা যখনই এই ধরনের মন্দির দেখতে আসবেন, দর্শন করতে আসবেন, তখন এই মন্দিরটি যেন অক্ষত থাকে সেই বিষয়েও যদি একটু আমরা সকলেই খেয়াল রাখি, তাহলে হয়তো এই অপূর্ব সব কাজগুলো অনেক দিন বাঁচিয়ে রাখা সম্ভব হবে। মন্দিরের বাইরের দিকে যে টেরাকোটার কাজগুলো রয়েছে সেগুলো অনেকাংশে নষ্ট হয়ে গিয়েছে, সেগুলো আজ প্রায় বিলুপ্ত। এই কৃষ্ণচন্দ্র মন্দিরের বাইরের টেরাকোটা কাজগুলো, যদিও এরপরে যখন আমরা রামচন্দ্র মন্দিরটিতে যাব দেখাবো, সেখানকার টেরাকোটা কাজগুলো খুবই সুন্দর, এখনও পর্যন্ত কিছু রয়েছে। কিন্তু এইখানে ফ্রেস্কো পেন্টিংগুলো থাকলেও টেরাকোটা কাজগুলো অনেকাংশেই নষ্ট হয়ে গিয়েছে। বৃন্দাবন চন্দ্রের মন্দিরের ঠিক বাইরে একটি কাঠগোলাপ গাছের ছায়ায় রয়েছে এই গুপ্তিপাড়া মঠের প্রতিষ্ঠাতা সত্যদেব সরস্বতীর সমাধি। অতি ছিমছাম এই সমাধি তার ইচ্ছা অনুযায়ী এই স্থানে রয়েছে। এরপর আমরা দেখে নেব অপূর্ব টেরাকোটা কারুকাজ সমৃদ্ধ রামচন্দ্রের মন্দিরটিকে। এই রামচন্দ্রের মন্দিরটি দেখলে হুগলির বাঁশবেড়িয়া অঞ্চলের অনন্ত বাসুদেব মন্দিরের কথা মনে পড়ে যায়। উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত পশ্চিমমুখী ইটের তৈরি মন্দিরটি বাংলার একরত্ন মন্দির শ্রেণীর।
মন্দিরের একেবারে শিখরে যে রত্নটি সেটি 8 কোণা। সামনের দিকে রয়েছে 3টি খিলান বিশিষ্ট প্রবেশপথ। গর্ভগৃহে শ্রীরামচন্দ্র, মাতা সীতা, লক্ষ্মণ ও হনুমানের দারু নির্মিত অর্থাৎ কাষ্ঠ নির্মিত মূর্তি প্রতিষ্ঠিত। রামচন্দ্রের মন্দিরটির মন্দির গাত্রে অপূর্ব সুন্দর টেরাকোটার অলঙ্কার, রাধাকৃষ্ণের মূর্তি, সাথে গরুর বাহন, বিষ্ণু, রাম রাবণের যুদ্ধ প্রভৃতি অপূর্ব সুন্দরভাবে ফুটে উঠেছে। এইবারে আমরা দেখে নেব কৃষ্ণচন্দ্রের মন্দিরটি। বৃন্দাবন চন্দ্রের মন্দিরের মতো কৃষ্ণচন্দ্রের মন্দিরটিও 8 শ্রেণীর, উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত, 3টি খিলান বিশিষ্ট, অলিন্দযুক্ত, পূর্বমুখী। অলিন্দের সামনে একটি বড় প্রবেশদ্বার এবং দুদিকে 2টি ছোট ছোট প্রবেশদ্বার, অর্থাৎ 3টি প্রবেশদ্বার বিশিষ্ট এই মন্দিরটি। উত্তর এবং দক্ষিণ দিকেও একটি করে প্রবেশদ্বার রয়েছে। জানা যায় নবাব আলীবর্দীর খাঁর আমলে 1745 খ্রিস্টাব্দ নাগাদ মন্দিরটি নির্মাণ করেন দণ্ডী মধুসূদন। বৃন্দাবন চন্দ্র প্রতিষ্ঠিত থাকা সত্ত্বেও কেন একই রকম আরেকটি মূর্তি অর্থাৎ এই কৃষ্ণচন্দ্র ঠাকুরকে তৈরি করা হলো, সেই বিষয়ে সেই কথাটি তো আগেই আমাদের জানিয়েছেন সামন্ত গঙ্গোপাধ্যায়, মন্দিরের সেবায়িত। কৃষ্ণচন্দ্রের মন্দিরে টেরাকোটার কারুকার্য কিছু এর আগে থাকলেও বর্তমানে কালের প্রভাবে তার প্রায় অধিকাংশই বিলুপ্ত। কলকাতা থেকে গুপ্তিপাড়া মঠে আসার সবথেকে ভালো উপায় হলো লোকাল ট্রেন। হাওড়া থেকে কাটোয়া লাইনে ট্রেন ধরে গুপ্তিপাড়া স্টেশনে নেমে যাবেন, তারপর একটি টোটো ধরে 10 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারেন এই অপূর্ব সুন্দর গুপ্তিপাড়া মঠে। যারা সড়ক পথে আসতে চান তাদের জন্য বলে রাখা ভালো, এয়ারপোর্ট থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে সোজা কল্যাণী, সেখান থেকে ঈশ্বরগুপ্ত সেতু দিয়ে গঙ্গার ওপারে বাঁশবেড়িয়া ঝুলনিয়া মোড় থেকে 6 নম্বর স্ট্রেট হাইওয়ে দিয়ে জিরাট মোড়, তারপর বেহুলা থেকে ডান দিকে ছোট রাস্তা নিন আর পৌঁছে যাবেন এই গুপ্তিপাড়া মঠে। মন্দির তো আছেই, এছাড়া মঠের শান্ত শিষ্ট আশ্রমিক পরিবেশ আপনাদের মুগ্ধ করবে। যদি এই মঠে এসে ভোগ পেতে চান তাহলে আগে থেকে যোগাযোগ করে রাখতে হবে, সেই নম্বরটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখানে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। মঠ থেকে বেরিয়ে আমরা আশেপাশের কয়েকটি দর্শনীয় স্থান দেখে নেব এবং তারপর অবশ্যই যাব, যেমনটি প্রথমে বলেছিলাম ভিডিওর শুরুতে, সেই গুপ সন্দেশ, গুপ্তিপাড়ার বিখ্যাত প্রসিদ্ধ প্রথম ব্র্যান্ডেড মিষ্টিও বলা হয় একে, সেই গুপ সন্দেশ কোথায় সবচেয়ে ভালো পাওয়া যায় সেই ঠিকানাটিও আপনাদের দেব। তবে সঙ্গে থাকুন ভিডিও শেষ পর্যন্ত।
জনপদ নহবতখানা, অনেকে আবার এটিকে রাসমঞ্চও বলছেন। আপনাদের যদি জানা থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই হলো গুপ্তিপাড়ার বিখ্যাত রথ, যে রথের সময় লক্ষ লক্ষ লোকের ভিড় হয় এই গুপ্তিপাড়ায়। গুপ্তিপাড়া মঠ থেকে পায়ে হাঁটা দূরত্বে রয়েছে গুপ্তিপাড়ার প্রায় 500 বছরের প্রাচীন দেশ কালীমাতা মন্দির। এই মন্দিরের ঠিক সামনেই রয়েছে একটি শিব মন্দির, যেখানে দুটি জোড়া শিবলিঙ্গ রয়েছে এবং তারপরেই রয়েছে এই দেশ কালীমাতা মন্দির। স্থানীয় মানুষদের মতে এখানে মা প্রায় 500 বছর ধরে পুজো পেয়ে আসছেন। কালী পুজোয় মায়ের মূর্তি গড়ে পূজা করা হয়, এরপর সেই মূর্তিটি বিসর্জন দিয়ে দেওয়া হয়। শুধুমাত্র মায়ের পরনের বেনারসি, খড়গ, মুকুট প্রভৃতি রেখে দেওয়া হয়। সারা বছর পঞ্চমুণ্ডির আসনের উপর সেইভাবেই মাকে কল্পনা করে পুজো করা হয়, কোনো মূর্তি থাকে না। এখন যে স্থানটি দর্শন করতে চলেছি সেই স্থানটি একটি ঐতিহাসিক স্থান। শুধু আমাদের রাজ্যে না, গোটা ভারতবর্ষ জুড়েই এক ইতিহাস রচনা করেছে এই স্থানটি। এখন যে বারোয়ারি পুজোর রমরমা আমাদের রাজ্য তো বটেই, দেশ বিদেশের বিভিন্ন জায়গায় যে বারোয়ারি পুজোর রমরমা, সেই বারোয়ারি পুজো শুরু কিন্তু হয়েছিল এই গুপ্তিপাড়াতেই। শোনা যায় দুর্গাপুজোয় এক জমিদার বাড়িতে অপমানিত হয়ে 12 জন বন্ধু মিলে বিন্ধ্যবাসিনী বারোয়ারি পুজো শুরু করেছিলেন। সেই থেকেই আমাদের রাজ্য তো বটেই এবং আপামর দেশে ধীরে ধীরে বারোয়ারি পুজোর প্রচলন হয়। 1759 খ্রিস্টাব্দে প্রথম এই স্থানেই বিন্ধ্যবাসিনী রূপী জগদ্ধাত্রীর আরাধনা করা হয় এবং এই পুজো হয় বারোয়ারি পুজো হিসেবেই। এইবার আমরা চলেছি সেন বাড়িতে। গুপ্তিপাড়ার এই সেন বাড়ির ইতিহাসও বহু প্রাচীন এবং খুবই সমৃদ্ধ। সেন বাড়িতে ঢোকার মুখেই চোখে পড়ল এই জোড়া শিব মন্দিরটি। প্রায় 400 বছর আগে এই সেন বাড়ি তৈরি করান কীর্তি সেন। এই কীর্তি সেন বাংলার রাজা লক্ষণ সেনেরই পরবর্তী প্রজন্মের একজন। বাড়িটিতে ঢোকার মুখেই চোখে পড়ে বিশাল চাতাল। এই চাতালের চারিদিকে বিভিন্ন ঘর আছে। এই ঘরগুলোতে সেই সময়ে যারা এই বাড়িতে কাজ করতেন তাদের থাকার ব্যবস্থা ছিল। অপূর্ব সুন্দর দুর্গা দালান। এই দুর্গা দালানটিতে প্রত্যেক বছর মহা ধুমধামে দুর্গাপুজো হয়ে থাকে। দুর্গা দালানের খিলানগুলির উপর রয়েছে অপূর্ব সুন্দর পঙ্খের কাজ। বাংলায় একটি প্রবাদ প্রচলিত আছে যে রাধে সে চুলও বাঁধে। তবে এক্ষেত্রে একটু যদি আমরা সেটিকে পরিবর্তন করে বলতে পারি, যিনি টোটো চালান তিনি বাঁশিও বাজান। হ্যাঁ, আমাদের যিনি টোটো চালক ছিলেন সেই দাদা অপূর্ব সুন্দর তিনি বাঁশি বাজান। মধ্যে মধ্যে যখন তিনি টোটো চালাতে চালাতে আমরা ঘুরে দেখছিলাম গুপ্তিপাড়ার বিভিন্ন অঞ্চল, সেই স্থানে যখন তিনি দাঁড়িয়েছিলেন তখন তিনি তার অপূর্ব সুন্দর বাঁশিটি বাজাচ্ছিলেন এবং সেটি শুনে এতই ভালো লাগলো যে তাকে অনুরোধ করা হলো কিছুক্ষণ তিনি এখানে যাতে আমাদের বাঁশি শোনান, এবং তিনি আমাদের সেই অনুরোধ রেখেছিলেন। আপনারাও শুনে নিন, উপভোগ করুন তার অপূর্ব বাঁশির সুর।
এই হলো গুপ্তিপাড়ার জগন্নাথ দেবের মাসির বাড়ি। বৃন্দাবন চন্দ্রের মঠ যে দেখলেন, সেখানে যে রথযাত্রা হয়, সেই জগন্নাথ দেব এই মাসির বাড়িতেই রথে করে আসেন। আর এই মাসির বাড়ির ঠিক বিপরীত দিকেই রয়েছে সীতারাম ওঙ্কারনাথ মিষ্টান্ন ভাণ্ডার। গুপ্তিপাড়ার গুপ সন্দেশের সর্বোৎকৃষ্ট ঠিকানা এটি। একে বাংলার প্রথম ব্র্যান্ডেড মিষ্টিও বলা যেতে পারে। আর কিছুদিনের মধ্যেই জিআই তকমা পেতে চলেছে এই মিষ্টি। আসুন জেনে নেওয়া যাক বিখ্যাত এই মিষ্টান্ন সম্পর্কে। তারক নাগ আর ময়রা। তারক নাগ ময়রা। আমরা ময়রা। আচ্ছা, না ময়রা তো সারনেম হয় না, তারক নাগ, তাই তো? না, বলছি এই গুপ সন্দেশটা আপনারাই তৈরি করেন? হ্যাঁ, গুপ সন্দেশে আমাদের যেটা ইতিহাস অনুযায়ী আমাদের ঈশ্বর মথুর নাগ প্রথমে এই মিষ্টিটা তৈরি করেছিল, এই গুপ সন্দেশটা। কত বছর আগে? তো এটা মথুর নাগ হচ্ছে আপনার নিজের মতো আমাদের 6 পুরুষ, যেটা আমরা জানি। তারপরে ছিল পরাণ নাগ। আপনি কত নম্বর পুরুষ? আমি অষ্টম পুরুষ। অষ্টম পুরুষ? আমরা অষ্টম। মানে আপনাদের পরিবার থেকেই গুপ সন্দেশ তৈরি? হ্যাঁ, ঈশ্বর মথুর নাগ প্রথম করে। আচ্ছা, এটা আপনারা কি জিআই এর জন্য অ্যাপ্লাই করেছেন? হ্যাঁ, অ্যাপ্লাই করেছি। প্রায় দোরগোড়ায় দাঁড়িয়ে আছি আমরা জিআই এর জন্য। কেমন রেসপন্স? দূর দূর থেকে মানুষ আসে? হ্যাঁ, দূর দূর থেকে অনেক জায়গা থেকেই মানুষ আসে। আর এটা কিনে নি কি বলে, অন্যান্য দোকান কেউ করে না? যে এই অঞ্চলে আর কেউ করে না? হ্যাঁ, করে সবাই, আমাদের এই অঞ্চলে সবাই করে। বংশানুক্রমে এটাই আছে। আপনাদের কটা দোকান? একটাই? আমাদের একটাই দোকান। লাগে শুকনো ছানা লাগে, ভালো ছানা, সুস্বাদু ছানা দিতে হয়। তাতে কিছুটা চিনি, কিছুটা গুড় আর ছোট এলাচ, এটা দিয়ে পাকটা হয়। পাকটা করার পর নাবাতে হয়, নাবিয়ে 15 মিনিট ঠান্ডা করতে হয়। তখন পাটার ওপরে, মানে কাঠের পাটার ওপরে খাদি পেঁপে পেরে তার উপর পিটতে হয়। আচ্ছা, এই গুপ সন্দেশ তৈরির পেছনে কি কোনো গল্প আছে? যে এরকম তৈরির পেছনে এই সন্দেশটা একটা তৈরি করেছিল গুপ্তিপাড়া। আমরা যত সম্ভব মানে গুপ্তিপাড়া নামকে সামনে রেখে গুপ বলে। কেউ মুন্ডা বলতো, কেউ জোড়া বলতো, আবার গুপও বলে। গুপ্তিপাড়া সন্দেশ বলে, গুপ্তিপাড়া বলে, গুপোটা বলা হয়। এই নামের সঙ্গে একটা স্পেশাল মিষ্টি বানানো হয়েছিল। এটা ভালো মিষ্টি, অবশ্যই কড়া পাকের। এটা অবশ্যই কড়া পাক। এটা বিক্রি হয় জোড়া জোড়া হয়ে? জোড়া জোড়া করে ওটা বিক্রি হয়। দাম কত আছে? দাম 30 টাকা অবধি। আজকে 20 টাকা আছে, কালকে 20 টাকার নাম হতে পারে 25 টাকা। তারপর বিয়ে মার্কেট হলে 30 টাকা হয়। দাম অনুযায়ী হয়। ওটা নামা করে? হ্যাঁ, ওটা নামা 20 টাকার নিচে নামে না। 30 থেকে 20 টাকার মধ্যে ঘোরাফেরা করে। কি একবার চেখে দেখতে ইচ্ছে করছে তো এই গুপ সন্দেশ? যদি চেখে দেখতে চান তাহলে অবশ্যই আসতে হবে গুপ্তিপাড়া। আশা করি আজকে আমার এই প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন আপনাদের মতামত। আর আমার এই পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে হলে সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি আছে সেই আইকনটিকেও ক্লিক করে দেবেন। তাহলে আমি আগামীতে যখনই কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশন সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি ভিডিওর সাথে নিয়ে।